এবার আসি কাটমানি আর তোলাবাজি সিন্ডিকেট এসব কথায়। 28শে জুলাই ভবানী ভবনে কয়েকটা বিশেষ টোল ফ্রি নাম্বার চালু করলেন নতুন মুখ্যমন্ত্রী। তার প্রথমটা কাটমানি সংক্রান্ত অভিযোগের জন্য, দ্বিতীয়টা সিন্ডিকেট সংক্রান্ত অপরাধের জন্য। আমার শুধু কৌতূহল থাকবে, এই টোল ফ্রি নাম্বারে বিজেপি দলের কারুর বিরুদ্ধে যদি অভিযোগ জমা পড়ে, বা স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে পেস্ট্রি আর পায়েস খাওয়া এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর সঙ্গে ফিশ রোল খাওয়া নতুন বন্ধুদের সম্পর্কে কোনো অভিযোগ জমা পড়ে, সেই অভিযোগগুলোরও সদ্গতি হবে তো? এখন সজল বলতেই পারে যে, সুমনদা, আমাদের দলই তো এই তোলাবাজি সহ নানা অভিযোগের জন্য ক্ষমতায় আসার পর এই 3 মাসের মধ্যেই 250 জনকে শোকজ করেছে আর 22 জনকে সাসপেন্ড করেছে। ঠিক কথা, কিন্তু আমার প্রশ্ন থাকবে, সেই 22 জনের তালিকাটা বিজেপি প্রকাশ্যে আনছে না কেন? তোলাবাজি একটা ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি অপরাধ। কেউ যদি সত্যি তোলাবাজি করে টাকা নেন, তাহলে দলের বকুনি বা সাসপেনশন তো শাস্তি নয়, পুলিশ অ্যাকশন কোথায়? সরকার বদলের পর তোলাবাজির জন্য 100রও বেশি তৃণমূল নেতা ও কাউন্সিলর জেলে গেছে, এবং আমি মনে করি যে ন্যায্য কারণেই গেছে। কিন্তু ক্ষমতা বদলের পর একজনও বিজেপি নেতাকে পুলিশ কি তোলাবাজির জন্য গ্রেফতার করেছে? উত্তরটা হলো শূন্য। সুতরাং ভোটের আগে বিজেপি যে 13 পাতার সংকল্পপত্র প্রকাশ করেছিল, তার 3 নম্বর পাতায় বড় বড় হরফে লেখা ছিল, কাটমানি সংস্কৃতি, সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে। বাস্তবে সেই নীতির রূপায়ণ নিয়ে কিন্তু সংশয়তা থেকেই যাচ্ছে। তবে কোনো রসিক বাঙালি বলতেই পারেন যে, অমিত শাহ তো বলেছিলেন যে দিদিকে তোলাবাজো কো উল্টা করকে সিধা কাট দেঙ্গে। বিজেপির তোলাবাজদের নিয়ে তিনি তো সত্যি কোনো প্রতিশ্রুতি দেননি। রসিকতা থাক, আমার পরের বক্তা শতরূপ ঘোষ। নমস্কার। দেখুন, এখন যেরকম আমাদের দেশে গাড়ি, বাইক, স্কুটার এগুলো চলে 80% পেট্রোল আর 20% ইথানল দিয়ে, সেটা এই মুহূর্তে আমাদের পশ্চিমবাংলাও চলছে মোটামুটি 80% ভালো তৃণমূল আর তার সঙ্গে 20% বিজেপি দিয়ে। এখন তৃণমূল সম্পর্কে যে কথাগুলো সজলদা বললো, এগুলো তো আজকে নতুন করে, তখন তো তৃণমূল সরকারে নেই, এগুলো বলে কী হবে? গত 15 বছর ধরে এই কথাগুলো আমরাও বলেছি, বিজেপিও বলেছে যে তৃণমূল কংগ্রেসে চোর, ডাকাত, ধর্ষক, তোলাবাজ ভরে আছে। এখন এই চুরি, ডাকাতি, ধর্ষণ, তোলাবাজি এগুলো কারা করেছিল? তৃণমূলের পার্টি অফিসের চেয়ার টেবিলগুলো তো করেনি। এমনকি তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া কোনো তৃণমূলের সাধারণ সমর্থকও তো করেননি, করেছিল তো তৃণমূলের কতগুলো নেতা। আজকে তারা যদি ভালো তৃণমূল হয়, সত্যি কথা বলছি, বিজেপি ক্ষমতায় আসায় পশ্চিমবাংলার আর কি উপকার হয়েছে না হয়েছে জানি না, কিন্তু একটা বিরাট উপকার হলো, বিজেপি ভোটে এবার না জিতলে আমরা জানতেই পারতাম না তৃণমূলে এত ভালো মানুষ আছে। 3 মাস আগে পর্যন্ত যে লোকগুলোকে এইগুলো বলে গেলেন, তাদের সঙ্গে এখন মোদি ব্রেকফাস্ট করছে, অমিত শাহ লাঞ্চ করছে, শুভেন্দু অধিকারী ডিনার করছে, করে আমাদেরকে বোঝাচ্ছে যে এগুলো সমস্ত করা হচ্ছে কি না দেশের স্বার্থে। দেশের স্বার্থে দিল্লিতে একটা নতুন পার্টি তৈরি হয়েছে, কি বা এটা হয়েছে এনসিপিআই। এই পার্টিটার নাম এনসিপিআই কেন হলো জানি না, এই পার্টিটার নাম হওয়া উচিত ছিল এমপিসিপিআই। এমপি না হলে এদের মেম্বার হওয়া যায় না। তো এদেরকে তৈরি হয়েছে পার্টি, এরা সব এই 20-21 জন সাংসদ, তারা সেই নতুন পার্টি হয়ে এখন বিজেপির জোট শরিক হয়ে গেল। কেন না দেশের ভালোর জন্য। স্মাগলারদেরকে এমপি করলে দেশের ভালো হয়? যে ভারতের পার্লামেন্ট ছিল পণ্ডিত জওয়াহরলাল নেহরুর জন্য, হিরেন মুখার্জির জন্য, যে ভারতবর্ষের পার্লামেন্ট ছিল অটল বিহারী বাজপেয়ীর জন্য, যে ভারতবর্ষের পার্লামেন্ট ছিল সোমনাথ চট্টোপাধ্যায়, বাসুদেব আচার্যদের জন্য, সেই পার্লামেন্টে এই তৃণমূল কংগ্রেসের একটা এমপি সুকান্ত মজুমদার, একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাকে গিয়ে বলে আসলেন, যত পারো স্মাগলিং করে নাও বাবা প্রকাশ, তোমার এখান থেকে ইন্টারন্যাশনাল বর্ডারে ভাইপোর হয়ে যত পারো স্মাগলিং করে নাও, 3 মাস পরে আমরা সরকারে এসে তোমার ব্যবস্থা করছি। একটা লোক যে ইন্টারন্যাশনাল বর্ডারে স্মাগলিং করে, ভারতের সীমান্তকে ছেদ করে, সেই লোকটাকে পার্লামেন্টে শাসক দলের এমপি করলে ভারতের ভালো হয়? চোর, ডাকাত, ধর্ষকদেরকে শেল্টার দিলে ভারতের উপকার হয়, ভারতের মঙ্গল হয়, ভারতের কল্যাণ হয়। আমাদেরকে এরা বোঝাবে আর আমাদেরকে বুঝতে হবে। আর তৃণমূল কংগ্রেসের লোকগুলোকে বিজেপির এমপি বানিয়ে নিলে, বিজেপির এমএলএ বানিয়ে নিলে, বিজেপির হয়ে তাদেরকে আশ্রয় দিয়ে দিলে বাংলার এত উপকার হবে, ভারতের এত উপকার হবে। এই কথাটা 3 মাস আগে আমাদেরকে ভোটের আগে বললে পারতেন, মানুষকে বলতেন যে ভোটে জিতে আমরা তৃণমূলের লোকগুলোকে জেলে ঢোকাবো না, এদেরকে আমরা রত্নাকর থেকে বাল্মীকি করে এদেরকে আমরা দলে ঢোকাবো। তারপরে মানুষের আপনাদেরকে ভোট দেওয়ার থাকলে দিত, না দেওয়ার থাকলে না দিত। ভোটের পরে আপনারা যেটা করছেন, ভোটের আগে বলতেন, আমাদেরকে সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতেন। এখানে কুণালদাটা বলার সময় একটা কথা বললেন, ওটা উনি আগেও বলেছেন যে আমায় কেউ চোর বলতে পারে, কিন্তু এই খারাপ দিন আমায় কেউ গদ্দার বলতে পারবে না। আবার ওদিকে ঋতব্রত ব্যানার্জিকে বলতে শুনি যে আমায় কেউ গদ্দার বলতে পারে, কিন্তু আমায় কেউ চোর বলতে পারবে না।
এখন দেখুন, আমার সত্যি কথা বলতে আমাকে যেহেতু কেউ গদ্দারও বলে না, চোরও বলে না, আমার ঠিক জানা নেই দুটোর মধ্যে কোনটা শুনতে বেশি আনন্দ হয়। কিন্তু কুণালদা, একটা কথা বলি, আপনি এখানে বললেন একটা কথা যে ঋতব্রত ব্যানার্জিকে দলে নেওয়ার ব্যাপারে আপনি বললেন আপনাদের নাকি তখন আপত্তি ছিল। সে কোনো প্রমাণ নেই, এখন আপনি বললে বিশ্বাস করতে হবে। আপনি একটা বাংলা উপমা দিলেন যে গরিবের কথা বাসি হলে ফলে। বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, চোর পালালে বুদ্ধি বাড়ে। এই জ্ঞানের বাণীগুলো যদি সময় থাকতে আপনাদের মনে থাকতো, আপনাদের দলের সর্বোচ্চ নেতা নেত্রীদের মনে থাকতো, তখন যখন আমরা বলতাম কুণালদা সিপিএমের খারাপ সময় যে সিপিএমের পিঠে ছুরি মারছে, সে তৃণমূলের খারাপ সময় তৃণমূলেও থাকবে না, তখন আমাদেরকে ব্যঙ্গ করতে নেই বলে যে সিপিএমের পার্টি অফিস এখন লালবাতি জ্বলে গেছে, ওদের দলে এখন আর কেউ যাবে না, এখন উন্নয়নে সামিল হওয়ার জন্য লোকে আমাদের পার্টিতে আসছে, তাই ঈর্ষান্বিত হয়ে সিপিএম এই কথাগুলো বলছে। এখন দেখতে পাচ্ছেন তো, আমাদের খারাপ সময় আমাদের সঙ্গে থাকেনি, আপনাদের খারাপ সময় আপনাদের সঙ্গে যে নেই, সে কালকে বিজেপির খারাপ সময় বিজেপির সঙ্গেও থাকবে না। কিন্তু সে তো গেল ভবিষ্যতের কথা, আমরা বর্তমানে ফিরি। আপনি একটা কথা বললেন কুণালদা, ঠিক কথা, ঋতব্রত ব্যানার্জি সম্পর্কে যা বললেন, সিপিএম থেকে লাথি খাওয়া বালিশ চাটা সব ঠিক আছে, কিন্তু সবাই তো সিপিএম থেকে তৃণমূলে যারা গেছে তারাই এখন খালি বিজেপির সঙ্গে সেটিং করছে এমন তো নয়। ববি হাকিমের মতো, মদন মিত্রের মতো নেতারা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের আজকে 3 দশকের সঙ্গী, যারা তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করেছেন, এই কাকুলি ঘোষ দস্তিদার, মালা রায়, তারা পর্যন্ত এখন তৃণমূলের সঙ্গে বেইমানি করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। তাহলে এতদিন পর্যন্ত আমরা যে কথাটা বলেছিলাম, আপনারা যতই মুখে বলুন না কেন বাংলায় সিপিএমকে ভোট দিয়ে লাভ নেই, বামপন্থীদেরকে ভোট দিয়ে লাভ নেই, আমরা তৃণমূল একমাত্র বিজেপি বিরোধী, আর আমরাও সমানে বলে গেছিলাম তৃণমূলের একবারে পা থেকে মাথার মধ্যে অর্ধেকের ওপর এরকম লোক রয়েছে যারা কিনা আরএসএসের এজেন্ট, যারা কিনা বিজেপির লোক। যখন তৃণমূলের গণেশ হোল্টা বেরা সব কটা গিয়ে বিজেপির হাত শক্ত করবে। আজকে বলুন, সেদিন আপনারা সত্যি বলেছিলেন নাকি আমরা সত্যি বলেছিলাম? আবার উল্টোটাও সত্যি। শ্রমিক ভট্টাচার্য, সে কি যাত্রা দলের সংলাপ! আরে প্রেম করলে দূরে কেন, কাছে এসো, এদিকে এসো, এসো না। সিপিএম সে ছোটোবেলা দেখতাম পাড়ায় প্রেম করতো, ধরা পড়ে যাওয়ার ভয়ে দূরে গিয়ে করতো। এখন সিপিএম তৃণমূলের প্রেম বলে এখানে নয় দিল্লি চলো। আরে দূরে দূরে প্রেম হয়, কাছে এসে হাতটা ধরো, কিনাকামি শুনেছিলাম। এখন দিল্লি গিয়ে জুন মালিয়ার হাতটা কে ধরলো শ্রমিকবাবু? দিল্লিতে গিয়ে জুন মালিয়ার হাতটা কে ধরলো? আমাদেরকে তো, পশ্চিমবাংলার মানুষকে তো 15 বছর ধরে বুঝিয়ে গেলেন যে সিপিএম হচ্ছে তৃণমূলের সঙ্গে সেটিং করে চলে, এরা সবাই ইন্ডিয়া জোটে একে অপরের শরিক, এরা বাংলায় লড়াই করবে, দিল্লিতে গিয়ে এরা সবাই একসঙ্গে রাজনীতি করছে, সুতরাং তৃণমূলের বিরুদ্ধে সিপিএমকে ভরসা করে লাভ নেই, বামপন্থীদের ভরসা করে লাভ নেই, আমরা বিজেপি, আমরা হচ্ছে একমাত্র তৃণমূল বিরোধী। আজকে তৃণমূল কংগ্রেসের 21 জন এমপি থেকে শুরু করে ওদের 60-65 জন এমএলএ থেকে শুরু করে, এবং খালি এমপি এমএলএর প্রশ্ন না, একেবারে মানে সে পঞ্চায়েত দখল হচ্ছে তৃণমূলের সমর্থনে বিজেপির। কালকে দেখলাম একটা পঞ্চায়েতে বিজেপি ভোট দখল করেছে, 11টা ভোট পেয়ে তার মধ্যে 10 জন তৃণমূলের পঞ্চায়েত মেম্বার। এই 10 জন তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, একজন বিজেপির পঞ্চায়েত মেম্বার, সে প্রধান হয়েছে 10 জন তৃণমূলের সমর্থনে। এরা পা থেকে মাথা পর্যন্ত এই জিনিস চলছে। আর চলবে নাই বা কেন? ওপরের তলা যদি সেটিং করে তাহলে নিচের তলার কি দায় পড়েছে, তারা সেটিং করবে না? এখানে বলার সময় সজলদা অনেকগুলো কথা বললো, ঠিক কথা বলেছে। বীরভূমে বালি পাচার আমরা সবাই জানি, কোটি কোটি টাকা ওখানে রাজস্ব ফাঁকি দেওয়া হতো, কোটি কোটি টাকা, এক এক দিনে কয়েক কোটি টাকা উঠতো ওখানে বালির লরি থেকে, ওখানে বেআইনি টোল ট্যাক্স থেকে কারা তুলতো? আমি আবারই প্রশ্ন করছি, বীরভূমে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষ এই চুরিটা করতেন? কোনো সাধারণ মানুষের ছত্রছায়ায় চুরিটা হতো? তৃণমূলের কোনো সাধারণ বুথ স্তরের, ব্লক স্তরের কর্মী এই চুরিটা করতো? চুরি তো করতো যে লোকটা, তার নাম অনুব্রত মণ্ডল। আজকে সেই রাজস্ব যেখানে ফাঁকি দেওয়া হয়েছে, তোমরা নাকি রাজস্ব বাড়াবে, সব ঠিক আছে, কিন্তু যে অনুব্রত মণ্ডল এই চুরিটা করে হাজার 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 কোটি টাকার মালিক হলো, সে এখন গিয়ে ঋতব্রত তৃণমূলের হয়ে এখন ধর্মতলায় গিয়ে ভাষণ দেবে, জ্ঞান দেবে, সে এখন ভালো তৃণমূল হয়ে যাবে। যখন এই পুলিশ অফিসারটাকে ফোন করে অনুব্রত মণ্ডল তার মাকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে নোংরা কথাগুলো বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আড়াল করলো, পুলিশ অফিসারটার ক্ষমতা হলো না অনুব্রতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়। তখন বাংলার মানুষ যারা বিজেপিকে সমর্থন করেন তারা ভেবেছিলেন যদি কালকে বিজেপি ক্ষমতায় আসে তাহলে এই পুলিশ অফিসারটা বিচার পাবে, তার মা তার স্ত্রী বিচার পাবে, তাহলে এই অনুব্রত মণ্ডলের তদন্তটা আবার এগোবে, ফাইলটা খোলা হবে, আজ নাও কালে জেলে যাবে। কি হলো, বালির লরি ধরবো, টোল ট্যাক্সের টাকা তুলবো, সব ঠিক আছে, কিন্তু অনুব্রত ভালো তৃণমূল হয়ে এখন বিজেপির রাজনৈতিক আশ্রয় চলে যাবে। আবার সজলদা বলে কি, এদেরকে সৃষ্টি আমরা করি না, তৃণমূল পার্টিটাকেই সৃষ্টি তোমরা করেছো, অন রেকর্ড। এই তথাগতবাবু আছেন, ওনারা সেই সময় বিজেপির পশ্চিমবাংলার নেতা ছিলেন, কিন্তু শ্রমিক ভট্টাচার্য কদিন আগে বললেন, এই এবিপি আনন্দ স্টুডিওতে বসে শান্তন বসু বলেছিল কয়েকদিন আগে যে বিজেপি ছিল বলে তৃণমূল কংগ্রেস দলটা জন্ম হয়েছে। আমি ছেড়ে দিলাম, সেই প্রসঙ্গও ছেড়ে দিলাম। আর সজলদা বলে নাকি আমাদের পার্টিটা তৃণমূল নয়, ওখানে যেটা মমতা ব্যানার্জিকে গালাগাল দিয়ে তারপর তৃণমূলে ঢুকে দেওয়া যায়, আমাদের পার্টিতে ওরকমভাবে মোদিকে গালাগাল দিয়ে ঢোকা যায় না, তাই নাকি? শুভেন্দু অধিকারী মোদিকে গালাগাল দেয়নি কখনো? নাম শুনেছো শুভেন্দু অধিকারী বলে কারুর? হেবি গালাগাল দিতেন মোদিকে, চোর দাঙ্গাবাজ কি না বলতেন। সে এখন তোমার মুখ্যমন্ত্রী, তুমি নিজে গালাগাল দাওনি বিজেপিকে? তুমি নিজে দাওনি কোনোদিন বিজেপিকে? আরে ওদিকে পরে কথা বলবে, এদিকে আমায় বলো না, কখনো গালাগাল দাওনি বিজেপিকে?
যখন কংগ্রেস করতে, যখন তৃণমূল করতে। গোটা বিজেপি তো তৈরি হয়েছে বিজেপিকে গালাগাল দেওয়া লোকেদেরকে নিয়ে। এখানে দাঁড়িয়ে বলছে, আবার ঠিক কথা বলেছে, পোস্টপল ভায়োলেন্স। আমরা দেখেছি সেই পোস্টপল ভায়োলেন্সের চেহারা 2011 পর থেকে 2021 পর্যন্ত তার গান পয়েন্টে আমরা ছিলাম। মূলত আমাদের কর্মীরা মরেছে, প্রাণ দিয়েছে, রক্তাক্ত হয়েছে, খুন হয়েছে, আমাদের ঘরবাড়ি ভাঙা হয়েছে। আমার এটা বলতে কোনো দ্বিধা নেই। 2021 বিধানসভা ভোটের পরে যেহেতু বিজেপি তখন প্রধান প্রতিপক্ষ বলে উঠে আসলো এবং আমরা বামপন্থীরা পিছিয়ে গেলাম, 2021 পরে আমাদের থেকে অনেক বেশি পোস্টপল ভায়োলেন্সের শিকার হয়েছে বিজেপির কর্মীরা। এই নিয়ে কোনো সন্দেহ নেই। খুন হয়েছে, ঘরছাড়া হয়েছে। তোমরা সেই কর্মীদের প্রতি কী বিচার করছো আজকে? আজকে যে জুন মালিয়া এখন মোদির জোট শরিক হয়ে গেছে, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে গিয়ে দিল্লিতে হাত মেলাচ্ছে, মোদির সঙ্গে ইন্ডিয়ার বৈঠক করছে, এই জুন মালিয়ার ভিডিও এইবার ভোটের পরে আমরা দেখিনি, সামনে আসলো। মেদিনীপুরে কর্মী সভায় বলছেন যে 4 মে ভোটের রেজাল্টটা বেরোক, আমরা জিতে যাব। তারপরে আমাদের দিদিকে নিয়ে ওরা অনেক উল্টোপাল্টা কথা বলেছে। 5 তারিখের পরে বিজেপিকে আমরা এমন মার মারবো, এমন মার মারবো, ওদেরকে আমরা টের পাইয়ে দেবো। এই জুন মালিয়া বলেনি? 5ই মের পরে তোমাদেরকে মারার কথা ছিল এই জুন মালিয়ার, তোমাদের কর্মীদেরকে খুন করার কথা ছিল, তোমাদের ঘরবাড়ি পোড়ানোর কথা ছিল তোমাদের কর্মীদের। তার বদলে সেই জুন মালিয়া এখন মোদির সঙ্গে বসে মিটিং করছে। মানে তথাগত বাবু, কেন আপনাদের ধর্ম নিয়ে আপনারা যখন রাজনীতি করেন ওটাকে আমাদের ধর্ম মনে হয় না, রাজনীতি মনে হয়? আপনার তো বিরাট রাগ ছিল সায়নী ঘোষের ওপর। শিব ঠাকুরের অপমান করেছে, শিব ঠাকুরকে অন্নম পড়িয়েছে বলে আপনি আবার তার নামে মামলা ঠুকে দিয়েছেন। এখন কেমন লাগে তথাগত বাবু? এই শ্রাবণ মাস, ভরা শ্রাবণ মাস চলছে, শিব ঠাকুরের পূজন মাস, এই সময় মোদিকে আর সায়নী ঘোষকে একসঙ্গে দেখতে কেমন লাগে? যদি ওটা সত্যিই আপনাদের ধর্মীয় আবেগ হতো না, যদি সত্যি শিব ঠাকুরের প্রতি আপনাদের কোনো ধর্মীয় আবেগ থাকতো, তাহলে আজকে মোদি আর সায়নী ঘোষ জোট শরিক হয়ে যেত না রাতারাতি। ওটা আপনাদের ধর্ম ছিল না, ওটা আপনাদের ধান্দা ছিল। তাই সায়নী ঘোষ, ববি হাকিমরা এখন রাজনৈতিক আশ্রয় পেয়ে যায়। মাঝখান থেকে গরিব মুসলমান, সে তার ধর্মটাকে পালন করতে পারবে কি না, তার মসজিদে আজানের আওয়াজ মাইকে বাইরে আসবে কি আসবে না, তার জন্য তাকে আক্রান্ত হতে হয়। এখানে হুমায়ুন কবির কদিন আগে দেখি বিধানসভায়, তার আগে হুমায়ুন কবির সমাবেশে বলল যে মুর্শিদাবাদের সব মুসলমানকে জড়ো করবো, করে বিজেপির জেলা সভাপতিকে এখান থেকে গুম করে দেবো, আর খুঁজে পাওয়া যাবে না, এই করবো ওই করবো, সব কিছু করবো। শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব, গরম গরম কথা বলার, এইসব কথা বলে উস্কানি দেবো, এইসব করা বন্ধ হয়ে যাবে। ব্যবস্থা কি হলো চিন্তা করতে পারেন? হুমায়ুন কবির যে কথাগুলো বললো রেজিনগরে, হুমায়ুন কবিরের ওই মিটিংয়ের যারা ওই প্যান্ডেল বেঁধেছিল আর মাইক লাগিয়েছিল তারা গ্রেপ্তার হলো। আর যে হুমায়ুন কবির এই কথাগুলো বললো, সে দেখি কদিন আগে দেখি গোলাপ ফুলের তোড়া দিচ্ছে শুভেন্দু অধিকারীকে। এই আপনাদের রাজনীতি, এই আপনাদের রাজনীতি? আপনাদের লজ্জা করে না? তারপর সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছেন। এখানে অরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস হেরে গেছে, ভোটে জিততে পারেনি, বেপাত্তা, খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর ভাই স্বরূপ বিশ্বাস অ্যারেস্ট হয়ে গেল, ওই মেসির কাণ্ডের জন্য অরূপ বিশ্বাসকে পুলিশ খুঁজছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ টিভিতে ব্রেকিং নিউজ কি না, অরূপ বিশ্বাস নাকি তৃণমূলের একটা পার্টি ফান্ডের সিগনেটারি ছিল, ও ব্যাংকে নাকি চিঠি পাঠিয়ে দিয়েছে যে অভিষেক ব্যানার্জির কথায়, মমতা ব্যানার্জির কথায়, তৃণমূলের কারোর কথায় যেন ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা না দেওয়া হয়, অ্যাকাউন্টটাকে যেন লক করে দেওয়া হয়। কিরম ম্যাজিক! নিশ্চয়ই এটা কোইন্সিডেন্স, নিশ্চয়ই এটা কাকতালীয়, এর সাথে নিশ্চয়ই বিজেপির কোনো সম্পর্ক নেই, বিজেপি তো খুব ভালো। তো ঠিক এই চিঠিটা চলে যাওয়ার পরে হঠাৎ করে অরূপ বিশ্বাস একদিন বেরিয়ে এলেন, আর গ্রেপ্তার হওয়ার ভয় থাকলো না, দিব্যি যাচ্ছেন, কোর্টে যাচ্ছেন, থানায় যাচ্ছেন, যেটা হচ্ছে বাড়ি চলে যাচ্ছেন। ওমা, তার ভাইকে যে গ্রেপ্তারটা করা হয়েছিল, যে একজন টেকনিশিয়ানের অভিযোগে যে তাকে নাকি শ্লীলতাহানি করেছিল স্বরূপ বিশ্বাস, সে দেখি দুদিন আগে হঠাৎ ফেসবুক লাইভ করে বলছে আমি জীবনে স্বরূপ বিশ্বাসকে চোখেই দেখিনি, আমাকে বলেছিল বলতে তাই বলে দিয়েছে, এখন আমি আমার কমপ্লেন ফেরত নিয়ে নিচ্ছি। কি সুন্দর না রাজনীতি! এখানে একটা কথা শুনলাম, প্রসূনবাবুদেরকে নিয়ে বললো সজলদা যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যদি প্রসূনবাবুরা করেন, আমি একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম শোনাচ্ছি প্রসূনবাবু, দেখুন তো গলাটা আপনারই তো। আবার বলছি, চোর শুভেন্দু আজকে চাঁচলে এসেছিল, চাঁচলে এসে ও আমাদের নেতৃত্বের নামে এবং আমার নামেও কিছু মন্তব্য করে। এখন বুঝতে হবে যে এটা কোন শুভেন্দু। সেই শুভেন্দু যার সিকিউরিটি গার্ড অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল, কারণ এক বিকৃত রুচির শিকার হয়েছিল বলে। তাহলে এই ভদ্রলোকের ওরিয়েন্টেশন প্রবলেম আছে, হয়তো ইরেকটাইল ডিসফাংশনও থাকতে পারে। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমি হচ্ছে। পরামর্শ দেব শুভেন্দুকে যে এখানে চাঁদসি চিকিৎসালয় আছে, আমাদের এখানে ভালো ভালো চাঁদসি চিকিৎসা পাওয়া যায়। নিজের পৌরসত্বকে আগে ফিরে পান। আপনার পুরুষত্ব নিয়ে খুব সমস্যা আছে, সন্দেহ আছে, সবাই জানেন। আর উনি বলেছেন যে পাশের জেলায় বালুরঘাটে ওখানে গেলে নাকি উনি শুনতে পেয়েছেন অনেক কিছু। ঠিকই বলছে, কারণ ওনার 4টে বয়ফ্রেন্ড ওখানে আছে আমি জানি, রিসেন্টলি গিয়েও ছিলেন। এখন বয়ফ্রেন্ডদের সাথে ওনার আর ওনার বাপের 2-3টে গার্লফ্রেন্ডও আছে।
বাপের গাল ভাই এরপরে মানে আমার এইটুকু চালাতেই অস্বস্তি হচ্ছিল। যাই হোক, আপনার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম শোনা লজ্জা করে না? এই সমস্ত লোককে তোমরা শেল্টার দিচ্ছ, বলছো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবে এরা। হ্যাঁ, আমি বলছি ঋতব্রত ব্যানার্জি, আপনারা সবাই জানেন ঋতব্রত ব্যানার্জির কথা। আমরা পার্টি থেকে এক্সপেল করলাম, তারপরে তার নামে একজন মহিলা ধর্ষণের অভিযোগ। আমি তো আমার সময় থেকে 1 মিনিট প্রসূনবাবুকে দিয়ে দিলাম, তাহলে প্রসূনবাবুর সময় থেকে একটু আমি সময় পাই। আমার সময় তো ওনার কথা শোনালাম। আমি আমার কথাকে শেষ করছি এটা বলে, এই যে ঋতব্রত ব্যানার্জি সম্পর্কে যে ভদ্রমহিলা এই অভিযোগটা করেছিলেন, অভিযোগ ঠিক ভুল আমাদের জানার সুযোগ হয়নি, কেননা উনি তৃণমূলে যোগ দিলেন, তদন্তটা মাঝপথে আটকে গেল। যে ঋতব্রত ব্যানার্জিকে গ্রেপ্তার করার জন্য বাড়িতে সিআইডি গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি পাঠিয়েছিলেন, তদন্ত বন্ধ হয়ে গেল। আপনারা কেউ জানেন, খবর রাখেন সেই মহিলার আজকে কি খবর? আমি আপনাদেরকে এখানে বলছি, এবং আমরা চাই এই সরকারের কাছে তদন্ত করা হোক। সেই যে ভদ্রমহিলা হঠাৎ করে এর কিছুদিন পরে, এই ঘটনার কিছুদিন পরে তাকে তার ঘর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। পাড়া প্রতিবেশীরা দরজা ভেঙে ঢুকে দেখে বালুরঘাটে তিনি তার ঘরের মধ্যে অর্ধমৃত অবস্থায় পড়ে আছেন। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রহস্যজনক ঘটনা, কেউ জানে না কি হলো না হলো কিছু, হাসপাতালে তার মৃত্যু হয়। তার কিছুদিন পরে তার ভাইয়েরও মৃত্যু হয়। এখন পরিবারটা শেষ, পরিবারে এখন আর কেউ নেই। কি হলো ঘটনাটা? অভিযোগ যে উনি করেছিলেন, তদন্ত হচ্ছিল, মাঝপথে তদন্ত আটকে গেল। তার সঙ্গে এই ঘটনার কি আদৌ কোনো সম্পর্ক আছে, নাকি এটা একটা ন্যাচারাল ডেথের ঘটনা, আমাদের জানার কোনো সুযোগ নেই। আমরা আশা করেছিলাম যেদিন তৃণমূল সরকার থেকে যাবে, সেদিন নতুন যে সরকার আসবে, সেই দিন এই তদন্তগুলো হবে, তদন্তগুলো এগোবে। আজকে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমাদের পশ্চিমবাংলা দাঁড়িয়ে আছে। আমার সময় শেষ হয়ে গেছে। আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে যে দেখুন, আমি এত কিছুর মধ্যে, বিজেপির এত সমালোচনার মধ্যেও একটা কথা বলবো, যে বিজেপির হয়তো তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীদেরকে কখনো গায়ে হাত তোলা হয়নি কি জেল খাটতে হয়নি, কিন্তু এটা ঘটনা যে নিচুতলায় বিজেপি কর্মীদের অনেককে তো মার খেতে হয়েছে, আক্রান্ত হতে হয়েছে। যেরকম বিজেপির বহু কর্মীকে এখন আমরা দেখছি তলে তলে এই সেটিংটা করতে, তৃণমূল কংগ্রেসের আজকে যদি বিজেপির নেতারা দেখায় এই পথ দেখিয়ে দেয় যে ভাই ওপর লেভেলে আমরা এমপিদেরকে সঙ্গে নিয়ে ডিনার করব, লাঞ্চ করব, তাহলে নিচের তলাতেও তৃণমূলের লোকগুলোর এই একদিন ধরে যারা চুরি করেছে, টাকার অভাব নেই, তাদের সঙ্গে টাকা পয়সা নিয়ে লেনদেন করে নিচের তলার বিজেপি বা সেটিং করবে না কেন? যেমন এটা করা হচ্ছে, তেমন আবার কেশপুরে যে বিজেপির কর্মীরা শিউলি সাহাকে ওখানে বরদাস্ত করেনি, কোচবিহারে যে সাধারণ বিজেপি কর্মীরা ওই জগদীপ বাসুনিয়া থেকে শুরু করে ওই এখন তৃণমূল থেকে ভালো তৃণমূল হয়ে যাওয়া এই অত্যাচারী তৃণমূল কংগ্রেস নেতাগুলোকে তারা করেছে, সেই বিজেপি কর্মীদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, তাদেরকে আমি সম্মান জানাই যে তারা, তাদের নেতারা বিক্রি হয়ে গিয়ে থাকলে, তাদের নেতারা অ্যাডজাস্ট করে নিয়ে থাকলেও তারা অ্যাডজাস্ট করেনি। এবং যে কোনো রাজনৈতিক দলকেও এটা মাথায় রাখতে হবে, আমরা কখনো আমরা জিতেছি, কখনো আপনারা জিতেছেন, কিন্তু আমরা জিতে যেরকম জনগণকে চিরকালের জন্য কিনে নিই না, নিজের সমর্থকদেরকেও চিরকালের জন্য কিনে নিই না। যেরকম জনগণ কালকে মুখ ফিরিয়ে নিতে পারে, তেমন আজ যে আমার সমর্থক বেগরবাড়ি দেখলে কিন্তু কালকে সেও মুখ ফিরিয়ে নিতে পারে।